মায়া অটো থেকে নেমে শাহরিয়ার ম্যানশনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। যেই বাড়িতে তার বউ হয়ে ঢোকার কথা ছিল সেই বাড়িতে আজ রক্ষিতা হয়ে ঢুকতে হচ্ছে। বিয়ের পর আরমান মায়াকে তাদের বাড়ি নিয়ে আসেনি, বিয়েটা মায়াদের বাড়িতেই হয়েছিল। কবুল বলার পর আর এক মুহূর্ত ওদের বাড়িতে থাকেনি আরমান, চলে গিয়েছিল নিজের ফ্ল্যাটে। আর বলেছিল ওই মেয়ে যদি ওদের বাড়িতে আসে তাহলে ওই বাড়িতে আর কোনোদিন পা দেবে না, সারা জীবনের জন্য পাড়ি দেবে বিদেশে। আরমানের মা চায়নি ছেলেকে হারাতে, তাই বাধ্য হয়ে মায়াকে তার বাবার বাড়িতেই রেখে এসেছিল। মায়া অনেক ভেঙে পড়েছিল, কিন্তু নিজেকে শক্ত করে নিয়েছিল শুধুমাত্র তার বাবার কথা ভেবে। ওর বাবার যে এই দুনিয়ায় আর কেউ নেই ও ছাড়া। মায়া গেটের সামনে দাঁড়িয়ে দারোয়ানকে ডাক দিল। দারোয়ান মায়ের পরিচয় জিজ্ঞাসা করতে মায়া কি উত্তর দেবে ভেবে পেল না, শুধু বলল মিস্টার আরমান তাকে আসতে বলেছিল, তার সাথে দরকার আছে। দারোয়ান কল করলো আরমানের পার্সোনাল ম্যাডকে। ম্যাড যাওয়ার পারমিশন দিলে দারোয়ান গেট খুলে দিল। মায়া ভিতরে প্রবেশ করলো আর চারদিকের সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। রাজপ্রাসাদের মতো ডুপ্লেক্স বাড়ি, গেট থেকে সোজা মোরাম বিছানো রাস্তা, কিছুটা গিয়েই 3 ভাগ হয়ে গেছে, মাঝখানে পানির ফোয়ারা। একটা রাস্তা গেছে বাড়ির মেইন গেট পর্যন্ত, আর একটা বাড়ির গ্যারেজে, এবং অন্য একটা সুইমিং পুল ও বাগানের দিকে। বাগানে বিভিন্ন রকমের গাছ, আর সেই গাছে বিভিন্ন রং বেরঙের ছোট ছোট লাইট লাগানো। এটা রাত্রিবেলা হলেও চারদিকে দিনের আলোর মতো স্পষ্ট। চারদিকের সৌন্দর্য দেখে মায়া মুগ্ধ হয়ে গেল। চারদিক দেখতে দেখতে এগিয়ে গেল বাড়ির মেইন দরজার কাছে। কেন জানি মায়ার আজ খুব ভয় করছে। কাঁপা কাঁপা হাতে কলিং বেলে চাপ দিল মায়া। আরমান নিজের রুমে সোফায় বসে আছে চোখ বন্ধ করে। ও চোখের উপর এক হাত দিয়ে। কি হচ্ছে ওর সাথে ও কিছুই বুঝতে পারছে না। আজ যখন ও ক্লাব থেকে বেরিয়ে অফিসে গেল তখন অফিসে কোনো কাজে মন বসাতে পারছিল না। বারবার শুধু মায়ার বলা কথাগুলো মনে পড়ছিল। কেন যেন ও মানতে পারছিল না যে মায়া আজ অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাবে। সারাটা দিন ও নিজের কাজে মন বসাতে পারেনি। যেই মায়া ডিভোর্স লেটারের সাথে ওর দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছিল, সেই মায়া আজ নিজের ইচ্ছা পূরণের জন্য এই রাস্তায় নেমেছে, সেটা সে কিছুতেই মানতে পারছে না। কিভাবে মানবে? ও যে খুব ভালো করে বুঝতে পেরেছিল ওটা মায়ার প্রথমবার ছিল, আর তার প্রমাণ ছিল বিছানায় লেগে থাকা ব্লাডের দাগ। কিন্তু মায়া যে বলছিল ও এর আগেও অন্যের সাথে, না না, আর কিছু ভাবতে পারছিল না আরমান। ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। মায়া কেন ওকে মিথ্যা বলেছিল তাহলে? কেন ও নিজেকে আরমানের চোখে খারাপ বানাতে চাইছিল? কিচ্ছু বুঝতে পারছে না আরমান। তাই আর কোনো কিছু না ভেবে কল লাগিয়েছিল সেই ক্লাবের মালিককে। টাকা দিয়ে কিনে নিয়েছে মায়াকে 1 মাসের জন্য। মায়া আসার সময় হয়ে গেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরমান সোফায় আদাশোয়া হয়ে নিজের করা কাজের কথা ভাবছিল, আর বিরক্ত হচ্ছিল। ও কেন এত আগ্রহ দেখাচ্ছে মায়ার বিষয়ে? কেনই বা রাগের মাথায় হুট করে একটা মেয়েকে 1 মাসের জন্য কিনে নিল? আর কেনই বা মায়ার সাথে রাগের মাথায় রাত কাটালো? কি থেকে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছে না। ও তো ক্লাবে কোনো মেয়ের সাথে রাত কাটানোর জন্য যায়নি, তাহলে ও তো ওর একটা ড্রিলের জন্য গিয়েছিল। ও তো মায়াকে ডিভোর্স দিয়েছিল ওর একমাত্র ভালোবাসা মায়েশার জন্য। তাহলে কেন আবার এই মেয়েটাকে ওর জীবনে ঢুকতে দিল? ওর মায়েশাকে কি ওর ঠকানো হচ্ছে না? মায়েশা, ও তো এখনো ওর মায়েশার কোনো খবর পায়নি। কোথায় আছে, কেমন আছে, আদৌকে এই দুনিয়ায় বেঁচে আছে? না না, কি ভাবছে এইসব? মায়েশা আছে, কিচ্ছু হতে পারে না ওর। ঠিক একদিন খুঁজে পাবে ও ওর মায়েশাকে। হঠাৎ দরজায় নক হওয়ার শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আরমান। সোজা হয়ে বসে দরজার ওপাশে থাকা ব্যক্তিকে আসার অনুমতি দিয়ে বলল, কামিন। দরজা খুলে প্রবেশ করলো আরমানের পার্সোনাল ম্যাড রুবি। এই রুবি আরমানের সমস্ত কাজ করে। আরমানের খাওয়া দাওয়া, রুম গোছানো, কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজ রুবিই দেখাশোনা করে। বয়স 26-এর কাছাকাছি। রুবি রুমে ঢুকে বলল, স্যার, যে মেয়েটির আসার কথা ছিল উনি এসে গেছেন। আরমান বুঝতে পারলো রুবি মায়ার কথা বলছে। আরমান বলল, ঠিক আছে, তুমি ওকে আমার রুমে পাঠিয়ে দাও, আর দরকার হলে আমি তোমায় ডেকে নেব। ওকে স্যার। এই বলে রুবি নিচে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দরজায় আবারও নক হওয়ার আওয়াজ হয়। আরমান বুঝতে পারে এটা মায়াই হবে। আরমান আসার অনুমতি দিলে মায়া আস্তে করে দরজা খুলে রুমে প্রবেশ করে। মায়ার চোখ যায় সোফায়, চোখ বন্ধ করে বসে থাকা আরমানের উপর। আরমান বলল, তো চলে এসেছো তুমি? অনেক লেট করে দিয়েছ। মায়া আরমানকে বলে, আমার বস আমাকে বলেছিল যে আপনি আমাকে 1 মাসের জন্য ভাড়া করেছেন। মিস্টার আরমান শাহরিয়ার,
আমি জানতাম না যে আমার সার্ভিস আপনি এত পছন্দ করবেন। শুধু আপনার কারণে আমার অন্য ক্লায়েন্টরা খুবই হতাশ। আজ আমি অন্য কারোর সাথে যেতে চাইছিলাম। আমি তার জন্য অনেক প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু ক্লাবে পৌঁছে আমি জানতে পারি যে আমাকে আপনার কাছে আসতে হবে। তাই আমাকে অন্য ক্লায়েন্টদের সাথে আমার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। মায়া কথাগুলো নিজের মতো করে সাজিয়ে মিথ্যা বলল। শুনে আরমান তার হাতের মুঠো শক্ত করে নেয়। উঠে এসে মায়ার কাছে দাঁড়ায়। তারপর মায়াকে একবার উপর থেকে নিচ অবধি দেখে নিয়ে বলে, তাহলে তুমি আজকে এই পোশাক পরে অন্য কাউকে খুশি করতে যাচ্ছিলে বুঝি? আরমান ব্যঙ্গাত্মক গলায় কথাগুলো বলে, কারণ আজ মায়ার পরনে ছিল সিম্পল থ্রি পিস, আবার মাথাতেও ওড়না দেওয়া। মায়া আমতা আমতা করে বলল, হ্যাঁ, আসলে আজ হোটেলে যাওয়ার কথা ছিল। আমি ওখানেই আমার ড্রেস চেঞ্জ করে নিতাম। একেবারে হট ড্রেস পরে তো আর বাইরে বের হওয়া যায় না। আরমান তাচ্ছিল্য হেসে বলে, ও তাই বুঝি? এই কাজ করতে লজ্জা লাগছে না, আর হট ড্রেস পরে বাইরে বের হতে লজ্জা লাগছে? বাহ, তোমারও লজ্জা বলতে কিছু আছে তাহলে। মায়া আরমানের কথায় কষ্ট পেলেও তা মুখে প্রকাশ করে না। মুখে হাসি নিয়ে মায়া বলে, ওহ মিস্টার, এইসব কথা বাদ দিন, কাজের কথায় আসুন। আমি আমার কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরতে চাই। আরমানের মুখের অভিব্যক্তি আরও কঠিন হয়ে যায়। খুব তাড়া দেখছি তোমার এই কাজ করার জন্য। আচ্ছা যাও, আমার ডিনার নিয়ে আসো। তোমার জন্য এখন আমার ডিনার করা হয়নি, আর অবশ্যই নিজ হাতে রান্না করে আনবে। কথাটা শুনে মায়া যেন আকাশ থেকে পড়ল। হোয়াট? আমি মনে হয় ভুল শুনেছি। কি বললেন আরেকবার বলুন। আরমান চোখ সরু করে বলল, তুমি ঠিকই শুনেছ। আমি তোমাকে বলেছি আমার জন্য রান্না করে আনতে। মায়া ব্রুকুচকে বলে, আমাকে কি আপনার বাড়ির মেড মনে হয়? আমি তো এখানে রান্না করতে আসিনি। আমার কাজটা ঠিক কি আপনি খুব ভালো করেই জানেন, তাই আমি আপনার জন্য রান্না করতে পারবো না। আরমান বলল, আমি তোমাকে কিনেছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে পুরো 1 মাস তুমি শুধু আমার বিছানায় থাকবে, আর এই 1 মাসে তোমাকে শুধু আমাকেই খুশি করতে হবে। এই সময়ের মধ্যে অন্য কারোর দিকে তাকাতেও পারবে না তুমি। তাই আমি যা বলবো চুপচাপ শুনবে। আরমান শাহরিয়ার মায়ার কানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথাগুলো বলল, যার কারণে মায়ার লোমগুলি দাঁড়িয়ে গেল। মায়া এক ঝটকায় আরমানের কাছ থেকে দূরে সরে গেল। তারপর রাগ নিয়ে বলল, হ্যাঁ, আপনি আমায় কিনেছেন, কিন্তু এই কাজের জন্য তো নয়। আমার কাজ শুধু আপনাকে বিছানায় খুশি করা। আপনার বাড়ির কাজের লোক হয়তো আসেনি। আরমান বলল, তুমি কি পেপারে সাইন করার সময় দেখোনি ওখানে কি কি শর্ত ছিল? ওখানে স্পষ্ট করে বলা আছে, এই 1 মাস আমি যা যা বলবো তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে। তাতে ঘর মোছাই হোক বা রান্না করা বা আমার জামা কাপড় ধোয়া, আমি যা যা বলবো সব তোমায় শুনতে হবে। মায়া অবাক হয়ে বলল, পেপার? কিসের পেপার? কী সব বলছেন আপনি? এই কথা তো ছিল না। আরমান বলল, এখানে আসার আগে কন্ট্রাক্ট পেপারে সাইন করে আসোনি তুমি? তোমার বস তোমার সাইন নেয়নি? আমার মনে হয় ওই পেপারটাও তোমার ওই ব্যাগে আছে, দেখে নিতে পারো। মায়ার মনে পড়ে গেল পেপারে সাইন করার কথা। মায়া যখন ক্লাব থেকে বেরিয়ে এসেছিল তখন ওর বস আবারও ওকে কল করে ডাকে। মায়া গেলে মায়াকে একটা পেপার দেয় সাইন করার জন্য। মায়া জিজ্ঞাসা করলে ওর বস জানায়, ওদের ওখানে কাজ করলে এটাতে সাইন করতে হয়। মায়াও আর কোনো কিছু না ভেবে ওই পেপারে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে মায়াকে যেতে বলে। মায়া চলেও আসছিল, কিন্তু ক্লাব থেকে বেরোনোর আগেই ওর বস আবারও পিছু পিছু ছুটতে ছুটতে আসে আর একটা ফাইল ধরিয়ে দেয় মিস্টার আরমান শাহরিয়ারকে দেওয়ার জন্য। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে, আর ফাইল থেকে বের করে সেই সাইন করা কাগজ। আর কাগজটা পড়ে দেখতেই মায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে, আর ফাইলটা থেকে বের করে সেই সাইন করা কাগজ। আর কাগজটা পড়ে দেখতেই মায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটা একটা ডিল করা হয়েছে, যেখানে মায়াকে 50 লক্ষ টাকার বদলে 1 মাসের জন্য কিনে নেওয়া হয়েছে মায়ার সম্মতিতে। এই 1 মাস আরমান যা যা বলবে মায়াকে সব শুনতে হবে। আর মায়া যদি এই ডিল ক্যান্সেল করতে চায় তাহলে মায়াকে 50 লক্ষ টাকা নেওয়ার বদলে 1 কোটি টাকা ফেরত দিতে হবে। মায়া আর ভাবতে পারছে না, মাথাটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মায়া কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, কি? কিন্তু উনি তো আমায় মিথ্যা বলে সাইন করিয়েছিল, আর আর এই 50 লক্ষ টাকা তো আমি পাইনি, ফাঁসানো হয়েছে আমাকে। আমি এই ডিল মানি না। আরমান, হ্যাঁ, 50 লক্ষ টাকা তুমি নাওনি ঠিক আছে, কিন্তু তোমার বস তো নিয়েছে। আর তোমার বস তোমাকে কি বলে সাইন করিয়েছে সেটা তোমাদের ব্যাপার। আমি তো কাগজে সব শর্ত লিখেই দিয়েছি। এখন তুমি যদি শর্ত না পড়ে সাইন করো, এতে তো আমার কিছু করার নেই। আরমান কথাগুলো বলতে বলতে মায়ার হাত থেকে ডিলের পেপারটা কেড়ে নিল। মায়া তো স্তব্ধ হয়ে গেছে। ওর সাথে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। কিভাবে ও এই লোকটার সাথে থাকবে?
যে ওর সাথে সংসার না করে ডিভোর্স দিয়ে দিয়েছে। আর মায়া তো ভালোবেসে ফেলেছিল এই লোকটাকে। তাহলে কি করবে ও এখন? না, কিছুতেই ওই লোকটার সাথে থাকতে পারবে না। মায়া আর কোনো কিছু না ভেবে ওর ব্যাগ থেকে মোবাইল বের করে কল করলো ক্লাবের বসকে। ওপাশ থেকে কল রিসিভ হতেই মায়া বলে উঠল, স্যার, কিভাবে পারলেন আমার সাথে এইভাবে প্রতারণা করতে? কেন আমাকে মিথ্যা বলে সাইন করালেন পেপারে? ওপাশ থেকে ক্লাবের বস বলে উঠল, কিসের কথা বলছো মিস মায়া? মায়া গলায় জাজ নিয়ে বলল, যে কন্ট্রাক্ট পেপারে আমার সাইন নিয়ে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন 50 লক্ষ টাকার বদলে আরমান শাহরিয়ারের কাছে, আমি তার কথা বলছি। বস বলল, আমি তো বলেছিলাম যে আমাদের এখানে এই কাজ করলে পেপারে সাইন করতে হয়। হ্যাঁ, কারো সাথে এক রাত কাটালে সাইন করতে হয় না। তবে কোনো ক্লায়েন্ট যদি কাউকে 1 সপ্তাহ বা তারও বেশি দিনের জন্য বুকিং করে, তাহলে আমরা পেপারে সাইন করিয়ে নিই। মায়া অসহায় গলায় বলল, স্যার, আমি এই কাজটা করতে পারবো না, আপনি ওনার টাকা ফেরত দিয়ে দিন। ক্লাবের বস অবাক হয়ে বলল, হোয়াট? কী বলছো এটা তুমি? এটা কোনোভাবেই সম্ভব না। আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি, আর কাগজটা তুমি পরে দেখোনি, সেটা তোমার ব্যাপার। আমরা তো আর জোর করে সাইন করাইনি। আর কাগজটা পরে দেখেছো তো, ডিল ক্যান্সেল করলে ওনাকে 1 কোটি টাকা ফেরত দিতে হবে। আর আমি নিয়েছি মাত্র 50 লক্ষ টাকা, তাই ওনাকে আমি 1 কোটি টাকা দিতে পারবো না। আর তোমাকেও এই 1 মাসের জন্য 50 লক্ষ টাকা দেওয়া হবে। তোমার তো ভাগ্য ভালো যে তুমি আরমান শাহরিয়ারের মতো একজন ক্লায়েন্ট পেয়েছো। সব মেয়েরা এই সুযোগের জন্য মুখিয়ে থাকে, আর তুমি পেয়ে হারাতে চাইছো। মায়া বলল, কিন্তু স্যার, তাই বলে আমি ওনার বাড়িতে কাজের লোকের মতো কাজ করব? ক্লাবের বস বলল, হ্যাঁ, কাগজে তো লেখাই আছে উনি যা বলবেন তোমাকে সব শুনতে হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে উনি যা বলছেন করো। মায়াকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে উনি ফোনটা কেটে দিলেন। আরমান এতক্ষণ সোফায় বসে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে মায়ার কথা শুনছিল। কল কেটে দিতেই আরমান সিগারেটটা স্ট্রেতে গুজে দিয়ে মায়ার কাছে উঠে আসলো। তারপর মায়ার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলল, ভয় লাগছে মিস মায়া তালুকদার? ভয় নেই, আমি শুধু তোমায় দিয়ে আমার সমস্ত কাজ করাবো, তোমার গায়ে হাত দেব না। মনে নেই বলেছিলাম, এই আরমান শাহরিয়ার যেই শরীরে একবার হাত দেয়, সেই শরীরে দ্বিতীয়বার আর হাত দেয় না। আমি তোমায় কাজের লোক বানিয়ে রাখতে চাই, তাই ভয় নেই। তুমি তো আবার নিজের শখ পূরণের জন্য সব কিছু করতে পারো, আর এই কাজ করতে পারবে না? আর এই কাজের জন্য যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হবে তোমায়। মায়া মনে মনে ভাবল, এই কাজটা করাই ভালো হবে ওর জন্য। এই কাজটা করলে ওকে তো আর বিভিন্ন পুরুষের বিছানায় যেতে হবে না। হ্যাঁ, ওর একটু কষ্ট হবে, যেহেতু আরমানকে ও ভালোবাসত না। ও ওর বাবার জন্য সব কষ্ট সহ্য করে নেবে। এই কাজটাই ভালো হবে ওর জন্য। মায়া বলল, আমি রাজি, আমায় কি করতে হবে বলুন। আরমান বলল, বাহ, এই তো, এটাই আমি চাইছিলাম। তোমার জন্য আমার এখনও ডিনার করা হয়নি, যাও গিয়ে আগে রান্না করে আনো। ওয়েট, রুবিকে ডাকি, ও তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে। এই বলে আরমান ইন্টারকমে রুবিকে কল করে ওর রুমে আসতে বলে। সোফায় গিয়ে ল্যাপটপ খুলে নিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে আরমানের ঘরের দরজায় নক হলো। আরমান আসার অনুমতি দিলে রুবি রুমে প্রবেশ করল। আরমান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রুবির দিকে তাকিয়ে বলল, রুবি, ওর নাম মায়া, আজ থেকে তোমার জায়গায় ও কাজ করবে, তুমি ওকে সব কাজ বুঝিয়ে দাও। রুবি এটা শুনে ভীতু গলায় বলল, কিন্তু স্যার, উনি আমার জায়গায় কাজ করলে আমার কি হবে? আমি কোথায় যাব? বাড়িতে আমার অসুস্থ বাবা। রুবির কথার মাঝে আরমান ওকে থামিয়ে দিয়ে বলল, আরে থামো থামো, তোমার কাজ আমি কেড়ে নিচ্ছি না, তুমি তোমার মাইনে পেয়ে যাবে। তোমায় আমি 1 মাসের জন্য কাজ থেকে ছুটি দিচ্ছি, তার জায়গায় ও কাজ করবে, আর তুমি তোমার এই 1 মাসের মাইনেও পেয়ে যাবে, চিন্তা নেই। কিন্তু স্যার, আমার তো ছুটির দরকার নেই, আমি আমার কাজগুলো করে নিতে পারবো। আরমান কিছুটা রাগান্বিত হয়ে বলল, রুবি, আমার এটা একদম পছন্দ না যে কেউ আমার কথার উপরে কথা বলবে। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো, এটা আমার অর্ডার। যাও, ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দাও, উনি আমার জন্য রান্না করবে। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ঘুরে বলল, আর হ্যাঁ মায়া, তোমাকে বলছি, তোমার হাতে সময় আছে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে রান্না করতে হবে। আর রুবি, তুমি বিশেষভাবে খেয়াল রাখবে যেন কেউ ওকে সাহায্য না করে। রুবি মাথা নেড়ে সায় জানায়। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আপনি আসুন আমার সাথে। এই বলে রুবি এগিয়ে যায় দরজার দিকে। মায়াও যায় রুবির পিছনে পিছনে, আর আরমান তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। ওরা বেরিয়ে গেলে আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ সেন্টার টেবিলে রেখে মাথা এলিয়ে দেয় সোফায়। ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। কেন মেয়েটাকে এভাবে কিনে নিল ও? শুধুই কি শাস্তি দেওয়ার জন্য? কিন্তু কিসের শাস্তি দিতে চাইছে ও মেয়েটাকে? এসবই ভাবছিল আরমান। ঠিক তখনই ওর ফোন বেজে উঠল।
স্ক্রিনে ভেসে উঠল আবিরের নাম। চলুন আবিরের পরিচয়টা দিয়ে দেই। আবির ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আবিরের মা বাবা কেউ নেই, ও অনাথ। কলেজে আরমান আর আবির একই সাথে পড়াশোনা করেছে। তারপর আরমান বিদেশে চলে যায়, কিন্তু আবিরের সাথে যোগাযোগ ছিল। আরমান বিজনেসে জয়েন করলে আবিরকেও ডেকে নেয় ওর সাথে। আবির আগে বাড়াবাড়িতে থাকতো, এখন আরমানদের বাড়িতেই থাকে। আরমানের দাদুই জোর করে নিয়ে এসেছিল। আবির আরমানের পিএস কম, বন্ধু বেশি। আরমান ফুল রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে উঠল, কনগ্রাচুলেশন ভাই, মিটিংটা সাকসেসফুল হয়েছে, ডিলটাও পেয়ে গেছি আমরা। আরমান বলল, ওকে। কি ওকে? এত বড় একটা ডিল পাইয়ে দিলাম আমি, আর শুধু ওকে? অন্তত একটা থ্যাঙ্কস জানা। আরমান মেজাজ দেখিয়ে বলল, পারবো না থ্যাঙ্কস বলতে, পারলে ডিল ক্যান্সেল করে দে। আবির অবাক হয়ে বলল, আরে কি ব্যাপার, মেজাজ এত গরম কেন? আরমান বলল, রাখ তো ফালতু কথা, কাজের কথা বল। মাইশার কোনো খবর পেয়েছিস? আমি এত বড় একটা মিটিং সাকসেসফুল করলাম, আর এটা তোর কাছে ফালতু কথা মনে হচ্ছে? সব সময় শুধু মাইশা মাইশা আর মাইশা, তোর মাইশা জাহান নামে। আরমান বলল, আবির মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আবিরকে পুরো কথা শেষ করতে না দিয়েই আরমান চিল্লিয়ে উঠল। আবির বুঝতে পারলো ও কি বলতে যাচ্ছিল, তাই ছোট করে উত্তর দিল, সরি, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। আর কিছু না বলেই আবির ফোনটা কেটে দিল। আরমান রাগে ফোনটা ছুঁড়ে মারল সোফার উপর, তারপর দুই হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। শাহরিয়ার ম্যানশনের বিশাল রান্নাঘরে রান্না করছে মায়া। রান্নাঘরটাও ভীষণ সুন্দর, রান্নার কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা। মায়া কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখল, তারপর লেগে গেল কাজে। রুবি কোথায় কি আছে সব কিছু দেখিয়ে দিল। মায়া এই 30 মিনিটে কি রান্না করবে ভেবে পেল না। যদিও ও রান্নাটা ভালোই করে, তাই ফ্রিজ থেকে সবজি বের করে ডালে চালে করার সিদ্ধান্ত নিল। মনে মনে একবার ভাবলো, ওই বড় লোকের রাজপুত্র আবার খিচুড়ি খাইতো। তারপর ভাবলো, খেলে খাক, না খেলে না খাক, তাতে ওর কি, দিয়েছে তো মাত্র আধা ঘন্টার সময়। একমাত্র এটাই রান্না করা সহজ হবে ওর জন্য। আর মায়া খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাতে শীতকালেই হোক বা গ্রীষ্ম বর্ষা হোক, এটা ওর ফেভারিট খাবার। তাই প্রথমে এই খিচুড়ি রান্না করার কথাই ওর মাথায় এসেছে। মায়া মাথা থেকে ওড়না খুলে কোমরে পেঁচিয়ে নিল, একদম কাজের বুয়াদের মতো। তারপর এক মনে লেগে গেল রান্নার কাজে। এইদিকে বাড়ির সার্ভেন্টরা তো অবাক হয়ে দেখছে মায়াকে, ভাবছে এত সুন্দর দেখতে একটা মেয়ে ওদের রান্নাঘরে কোথা থেকে টপকালো। রবিও অবাক হয়ে দেখছে মায়াকে, ভাবছে গোলগাল পুতুলের মতো মেয়েটার এই কাজের দরকার পড়লো কেন? মেয়েটার কি বাবা মা নেই, নাকি ওই মেয়েটাও কোনো অসহায় পরিবারের? কি তার পরিচয়? আর স্যার তো ওকে রান্না করতে দেয় না, রান্না করার জন্য তো সেফ আছে বাড়িতে। আর স্যার তো বলল ওর জায়গায় আজ থেকে কাজ করবে, তাহলে ওকে কেন রান্না করতে দিল? স্যার তো সবার হাতে রান্না খেতে পারে না। তাহলে 30 মিনিটের জায়গায় 35 মিনিট লেগে গেল সব কিছু রেডি করতে। রুবি আরমানকে কল করে জানালো রান্না হয়ে গেছে, খাবার কি ঘরে নিয়ে যাবে নাকি ডাইনিংয়ে এসে খাবে? আরমান জানালো সে নিচে আসছে। কিছুক্ষণের মধ্যেই আরমান নিচে এসে ডাইনিংয়ে বসলো। মায়া এসে খাবার সার্ভ করতে শুরু করলো। আরমান তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 5 মিনিট লেট। এই লেট করা মানুষদের আমি একদম সহ্য করতে পারি না। মায়া মুখ ছোটো করে বলল, সরি স্যার, এরপর থেকে আর হবে না। আরমান প্রথমে খিচুড়ির গন্ধ পেয়ে ভাবলো ভালো কিছুই রান্না করছে হয়তো, দারুণ সুন্দর গন্ধ উঠেছে। কিন্তু সার্ভ করা শেষ হতেই আরমানের চক্ষু চরক গাছ। আরমান বলল, হোয়াট ননসেন্স, কি এটা? খিচুড়ি? আমি তো এসব খাই না। কী সব রান্না করেছো তুমি? কিন্তু আপনি তো আমায় কি খাবেন বলেননি। আপনি শুধু আমায় 30 মিনিট সময় দিয়েছিলেন, আর তার মধ্যে রান্না করে আনতে বলেছিলেন। আমি তো আর জানি না আপনি কি খান আর কি খান না, তাই আমি আমার মতো করে রান্না করেছি। আরমান প্রচণ্ড বিরক্ত নিয়ে রুবির দিকে তাকিয়ে বলল, রুবি তুমি কোথায় ছিলে? তুমি জানো না আমি এইসব খাই না? রুবি মাথা নিচু করে বলল, সরি স্যার, আপনি শুধু আমাকে ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দিতে বলেছিলেন, আর বলেছিলেন উনি রান্না করবেন। আমি যেন বাড়তি কথা না বলে আপনার অর্ডার ফলো করি। আরমান এবার রাগে কি করবে নিজেই ভেবে পেল না, নিজেই নিজের মাথা চেপে ধরল। প্রচণ্ড বিরক্ত লাগছে সব কিছু। মায়া তখনও চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে, ও নিজেও ভেবে পাচ্ছে না এখন কি করবে। ঠিক তখনই শাহরিয়ার ম্যানশনের কলিং বেল বেজে উঠল। এটাই সুযোগ রুবির এখান থেকে কেটে পড়ার। ও গিয়ে দরজা খুলে দিল। রুবিকে এক পলক দেখে নিয়ে দরজা দিয়ে প্রবেশ করলো আবির। তারপর সোজা ডাইনিংয়ের দিকে আসতে আসতে রুবিকে উদ্দেশ্য করে বলল, রুবি আমাকে 1 কাপ কফি দিও প্লিজ, আই এম সো টায়ার্ড। এরপর সোজা গিয়ে ডাইনিং টেবিলে আরমানের মুখোমুখি চেয়ারে বসলো। তারপর কোনো দিকে না তাকিয়ে জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো।
পানি খেতে ওর মনে হলো আরমানের থেকে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই পানি খেতে খেতেই চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো। আর তাকাতেই ও ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠল চেয়ার থেকে। আর সাথে সাথে ওর মুখের সব পানি ফুস করে বেরিয়ে গেল। হাতে থাকা গ্লাস গিয়ে পড়ল কিছুটা পায়ে আর কিছুটা মেঝেতে। তাই গ্লাস ভেঙে পা কিছুটা কেটে গেল, কিন্তু তবু ব্যথা লাগার কোনো অনুভূতি আবিরের মুখে দেখা গেল না। তার বদলে ওর মুখে আছে অবাকের শেষ পর্যায়ে পৌঁছানোর ছাপ। হা করে তাকিয়ে আছে ও মায়ার মুখের দিকে। এইদিকে মায়াও প্রথম থেকে আবিরের কর্মকাণ্ড দেখছিল। হঠাৎ ওর দিকে তাকাতেই এইভাবে চমকে ওঠা আর গ্লাস পড়ে যাওয়ার আওয়াজে নিজেও চমকে উঠল। এইদিকে রুবি রান্নাঘরে ব্যস্ত ছিল আবিরের জন্য কফি বানাতে, কিন্তু গ্লাস ভাঙার শব্দ শুনে ছুটে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। এইভাবে আবিরকে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে নিজেও বুঝল না ঘটনাটা কী। কিন্তু যখনই আবিরের পায়ের দিকে নজর গেল তখন আটকে উঠল রুবি। রুবি বলল, স্যার আপনার পা। বলে ছুটে গিয়ে আবিরের পায়ের কাছে বসে পায়ের কাছ থেকে কাঁচ সরিয়ে নিজের গায়ে থাকা উড়না দিয়ে চেপে ধরল রুবি। সাথে সাথে ব্যথায় কুকিয়ে উঠল আবির। ওর পায়ের কাছে কেউ আছে বুঝতে পেরে নিচের দিকে তাকালো, দেখল রুবি ওর পায়ের কাছে বসে আছে। তাই রুবির দিকে তাকিয়ে বুকা বুকা গলায় প্রশ্ন করল, কি হয়েছে রুবি? স্যার আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আবিরের মুখ থেকে তখনও অবাকের রেশ কাটেনি। ও যেন এই দুনিয়ায় নেই। আবারও বুকা বুকা গলায় প্রশ্ন করল আবির, কেটে গেছে? কিন্তু কি করে কাটলো? রুবি আবিরের এমন বুকা বুকা ভাব দেখে নিজেই অবাক হয়ে গেল। হঠাৎ করে কি হলো বুঝতে পারছে না। মায়া আবিরের পা কেটে গেছে শুনে নিজেও এসে আবিরের পাশে দাঁড়ালো, কিন্তু আবির ওর পাশে কেউ দাঁড়িয়েছে বুঝতে পেরে পাশে তাকালো। আর সাথে সাথে আবার চমকে উঠল, ভূত না তো ভাবিমণি? আবিরের চিৎকারে মায়া আবারও বয়ে দু পা পিছিয়ে গেল। রুবিও অবাক হলো মায়াকে দেখে আবিরকে এমন করতে। আবিরের ভাবিমণি ডাকটা ওর মাথায় ঢুকলো না, কিন্তু এত সব কিছুর মধ্যে ও আর এটা নিয়ে মাথা ঘামালো না। আরমান প্রথম থেকে আবিরের কাজকর্ম দেখছিল। এমনিতেই ও রেগেছিল। আবিরের এই অতিরিক্ত অবাক হওয়া দেখে আরও রেগে বুম হয়ে গেল। টেবিলে চাপড় দিয়ে চিৎকার করে উঠল, এনাফ ইজ এনাফ, বন্ধ কর তোর ড্রামা আবির। রুবি আমি রুমে গেলাম, তুমি আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসো। এই বলে আরমান চলে গেল উপরে, আর রুবি আগে ছুটে গেল নিজের রুমে। আবির তখনও অবাক, ও কি বলবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। মায়াকে এই বাড়িতে দেখে ওর কি বলা উচিত বুঝতে পারছে না সে। তখনই রুবি আবারও ছুটে এলো ওদের কাছে। তারপর মায়ার হাতে একটা ফার্স্ট এড বক্স ধরিয়ে দিয়ে বলল, প্লিজ মায়া, তুমি ওনার পাটা একটু ড্রেসিং করে দাও। আমি স্যারের জন্য স্যুপ বানিয়ে আনি, না হলে স্যার ভীষণ রেগে যাবে। মায়া বলল, ঠিক আছে আপু। তারপর আবিরের দিকে তাকিয়ে বলল, আসুন ভাইয়া, বসুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। পা থেকে অনবরত রক্ত ঝরছে। আবির নিজেকে সামলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসল। মায়াও গেল আবিরের পিছনে। তারপর আবিরের পায়ের কাছে বসে ড্রেসিং করতে শুরু করলো। আবির সিরিয়াস ভঙ্গিতে মায়ার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো ভাবিমণি? মায়া ভাবলেশহীনভাবে বলল, ওই ডাকটা আর আমার সাথে যায় না ভাইয়া, তাই আমার নাম ধরে ডাকলেই ভালো হবে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আচ্ছা ঠিক আছে, নাম ধরেই ডাকবো তোমার বড় ভাই হিসাবে। আগে বলো তুমি এখানে কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। বাড়ির সার্ভেন্টের কাজের জন্য এসেছি। আমার একটা কাজের দরকার ছিল। আপনার স্যার আমায় কাজ দিয়েছে, তাই এখানে আসা। আবির অবাক হয়ে বলল, হোয়াট? তোমার কাজের দরকার ঠিক আছে, কিন্তু এই বাড়ির সার্ভেন্টের কাজ করার কি দরকার? তুমি তো অনেক দূর পড়াশোনা করেছো। আর তুমি না একটা কোম্পানিতে জব করতে? হ্যাঁ ভাইয়া, জব করতাম, কিন্তু এখন করি না। আর আপনার স্যার অনেক মোটা টাকা মাইনে দেবে, তাই এই কাজ করা। আবির বলল, না মায়া, তুমি আমায় পুরো কথা বলছো না। কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, যেটা তুমি আমার কাছে লুকিয়ে যাচ্ছ। তোমার মতো মেয়ে তার এক্স হাজব্যান্ডের কাছে আসবে কাজ করতে, এটা আমার বিশ্বাস হয় না। আবির মায়া একে অপরকে আগে থেকে চিনে, কারণ ওদের বিয়ের পর এই বাড়ি থেকে আরমানের দাদা আর আবির যেত মায়াদের বাড়িতে মায়ার খোঁজ নিতে। তারপর আরমানের দাদা মারা গেলে আবির একাই যেত মায়ার খোঁজ নিতে। খোঁজ নিতে বললে ভুল হবে, মায়ার ভরণ পোষণের টাকা দিতে যেত। মায়া জানতো ওই টাকা আরমান পাঠায়, তাই ও হাত পেতে নিয়েও নিত, কারণ ও যে আরমানকে একেবারে মন থেকে স্বামী বলে মেনে নিয়েছিল। মায়া টাকা নিত ঠিকই, কিন্তু সেই টাকা কোনোদিনও খরচ করেনি। পুরো টাকাটা জমিয়ে রেখেছিল। ডিভোর্সের কাগজ পাঠানোর সময় তার সাথেও কিছু টাকা পাঠিয়েছিল আরমান, কিন্তু সেই টাকার সাথে আগের দেওয়া টাকাগুলো ফেরত পাঠিয়েছিল মায়া। শেষবার ডিভোর্সের কাগজ নিয়ে আবিরেই গিয়েছিল মায়াদের বাড়িতে। এরই মধ্যে রুবি আরমানকে স্যুপ দিয়ে এসে জানায় আরমান মায়ার থাকার ব্যবস্থা করতে বলেছে। আর যেহেতু মায়া কোনো জামা কাপড় সাথে নিয়ে আসেনি, তাই রুবির জামা দিয়েই এখন কাজ চালাতে বলছে। কাল ওর জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দেবে।
মায়া এগুলো শুনে অবাক হয়ে যায়। এখন ওকে এই বাড়িতেই থাকতে হবে, কিন্তু ও এই বাড়িতে কিভাবে থাকবে? না, ও এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। মায়া আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া প্লিজ আপনি আপনার স্যারকে বুঝান, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আবির ব্রুকুচকে বলল, কিন্তু তুমি তো বললে তুমি এই বাড়িতে কাজ করতে এসেছো, আর এই বাড়ির সব সার্ভেন্টরা এই বাড়িতেই থাকে। না মানে বাড়িতে না, ওদের সবার জন্য বাড়ির বাইরে সার্ভেন্ট কোয়ার্টার আছে, শুধুমাত্র রুবি এই বাড়িতে থাকে। তাই তুমি যদি এই বাড়ির সার্ভেন্ট হয়ে কাজ করো তাহলে তোমাকেও এই বাড়িতেই থাকতে হবে। মায়া বেকুল হয়ে বলে উঠল, না ভাইয়া, এটা হয় না। আপনিই বলুন, আমাকে এখানে দেখে আপনার কি অবস্থা হয়েছিল? তাহলে এই বাড়ির লোকেরা যদি আমায় এখানে দেখে তাহলে তাদের অবস্থাটা কি হবে? এমনিতে আমি চিন্তায় আছি, এই বাড়ির সবাই আমাকে এখানে কাজ করতে দেখলে কী রিয়াকশান দেবে। তার উপরে এখানে থেকে কাজ করাটা অনেক বড় ব্যাপার। এদিকে রুবি ওদের দুজনকে এত স্বাভাবিকভাবে কথা বলতে দেখে বেশ অবাক হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে আবির স্যার মায়াকে দেখে আকাশ থেকে পড়া রিয়াকশান দিচ্ছিল, আর এখন কি সাবলীলভাবে কথা বলছে। রুবি আমতা আমতা করে বলেই ফেলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনারা একে অপরকে আগে থেকেই চিনেন, আর বাড়ির সবাই ওনাকে দেখে কি বলবে? মানে আমি কিছুই বুঝতে পারছি না। আর বাড়ির সবাই তো কাল সকালে ফিরে আসবে। বড় ম্যাম কল করেছিলেন আমায়। হয়ে গেল। মায়া যতটা সাহস সঞ্চয় করে এই বাড়িতে ঢুকেছিল তা হাওয়ায় ভেসে উড়ে গেল। এই পরিবারের সবাই একটা ফ্যামিলি ট্যুরে গেছে, আর যেহেতু বিখ্যাত বিজনেসম্যানের পরিবার তাই নিউজ বড় বড় করে দেখানো হয়েছিল। আর সেই নিউজ দেখেই মায়া এই বাড়িতে আসার সাহস পেয়েছিল। মায়া ভেবে এসেছিল এক, আর হয়ে গেল আর এক। আমার নিষ্ঠুর ভালোবাসা।